30,000 টাকার মতো খরচ হয় প্রত্যেক মাসে খাবার সহ, তাহলে আমি বেতন পাই 25,000 টাকা, তাহলে আমি চলবো কিভাবে? যখন আপনার পেটে ক্ষুধা থাকবে, ঠিক আছে, তখন তো আপনি এরকম করে 100% সেবাটা দিতে পারবেন না। আপনি পারবেন? ওই 20,000 টাকা দিয়ে আমি ঢুকলাম আর আজকে এসে আমি দেখলাম 20,000 টাকা দিয়ে আমি ভাত খেতে পারছি না। আমি আপনার কাছে দাবি জানাবো না? আমাদের একটা যৌক্তিক একটা ন্যায্য একটা দাবি আছে, সেটা হচ্ছে আমাদের যে ভাতাটা দিয়ে আগে তো দিতই না, এখন যেটা দিচ্ছে সেটা খুবই সামান্য। ঠিক আছে, আমাদের পরিশ্রমের তুলনায়, আমাদের ডেডিকেশনের তুলনায় এটা আসলে খুবই সামান্য। আমি যদি আমার পার্সোনাল কথা বলি, আমার প্রতি মাসে শুধুমাত্র রিক্সা ভাড়াই লাগে 9,000। তো ওখানে যদি আমি আমার ফ্যামিলিকে চালাতে যাই, 25,000 টাকা কি আদৌ সম্ভব সেটা? আর সেটা সম্ভব না হোক, আমাকে ফুল কনসেন্ট্রেশন দিতে হচ্ছে আমার চিকিৎসা সংক্রান্ত সেবায়। আমার পেশেন্টকে কিভাবে আমরা একটা বেস্ট সেবা দিতে পারি, আমাদের প্রচুর পড়ালেখার মধ্যে থাকতে হচ্ছে। অ্যান্ড আমরা যারা এখানে প্রাইভেট ট্রেনি আছি, তারা কিন্তু বাইরে কোথাও চেম্বার করতে পারমিসিবল না। তাহলে আমরা কিভাবে 25,000 টাকায় ঘর ভাড়া দিতে পারবো? আমরা যদি আমরা এগুলি না করতে পারি, তাহলে কিভাবে আমরা আমাদের খরচটা উঠায় নিয়ে আসবো? আমরা চাই যাতে আমাদের যে ভাতাটা আছে সেটা আরও বৃদ্ধি করা হোক, 50,000-এ নিয়ে আসা হোক, যাতে আমাদের জন্য একটা কাম এনভায়রনমেন্ট তৈরি করা হোক। মানবিক আপনি কখন আসবেন? যখন আপনার পেটে ক্ষুধা থাকবে, ঠিক আছে, তখন তো আপনি এরকম করে 100% সেবাটা দিতে পারবেন না। আপনি পারবেন? 25,000 টাকা এটা পসিবল? আপনার অলওয়েজ মাথায় টেনশন থাকবে যে আমাকে বাসায় ফিরতে হবে, আমার একটা সাইড ইনকাম লাগবে, আমি কিভাবে ম্যানেজ করবো? এত টেনশন নিয়ে আপনি কিভাবে 100% সেবাটা দিতে পারবেন? আপনি পারবেন? আপনি আমাকে এখন 1 লাখ টাকা স্যালারি দেন, আমি সব ছেড়ে দিব, আমি সব ছেড়ে শুধুমাত্র পড়ালেখা করবো। আমাকে আপনি 12 ঘন্টা করে হসপিটালে ডিউটি করতে বলেন, আমি করব। আমার ফুল ফোকাস আমার পেশেন্টের প্রতি থাকবে। আপনি কি জানেন আমাদের ট্রেনিং পিরিয়ড কত বছর? 5 বছর। 5 বছর একটা অনেক লং পিরিয়ড। আমি যদি জেনে শুনে আজ থেকে 2 বছর আগে ট্রেনিং শুরু করি, তখন যেই দামে চাল পাওয়া যেত, আমি মেনে নিয়েছি, হ্যাঁ ঠিক আছে আমাকে 20,000 টাকা দিচ্ছে, হ্যাঁ যাচ্ছি, সমস্যা। কিন্তু এই 2 বছরের মধ্যে সরকার কতটুকু দ্রব্যমূল্যের দাম বেড়েছে সরকার নিজেও জানে। এখন ওই 20,000 টাকা দিয়ে আমি ঢুকলাম আর আজকে এসে আমি দেখলাম 20,000 টাকা দিয়ে আমি ভাত খেতে পারছি না। আমি আপনার কাছে দাবি জানাবো না? আপনি আমার অভিভাবক না? আপনি আমার গার্জেন না? এই জন্যই আমরা এসে বলেছি যে তখন যদি জেনেও আসে আজকে, তাহলে ঊর্ধ্বগতিতে আমি কি করব? আমি তো বেপরোয়া। তখন তো আমি জানতাম না যে চালের দাম 80 টাকা, আলুর দাম 120 টাকা এরকম করে বাড়তে থাকবে। বুঝতে পেরেছেন আমাদের কথা? একজন ডাক্তারের পক্ষে যা যা করা সম্ভব, একদম ফুল টাইম ডক্টরশিপ করার পর আমরা আবার স্টুডেন্টও এখানকার, আমরা একসাথে অনেকগুলো কাজ করতেছি। সুতরাং সেই অনুযায়ী যে শুধু যে 25,000 টাকা যেটা ভাতা বলতেছে, এইটা যদি দেওয়া হয় তাহলে আমরা শুধু ওই টাইমটাই থাকবো, আমরা স্টুডেন্টশিপ হিসেবে থাকবো, শিক্ষার্থী হিসেবে যেটা। কিন্তু আমরা তো শুধু শিক্ষার্থী না, আমরা এখানকার ডক্টর, ফুল টাইম ডক্টর। এই প্রতিটা সরকারি হাসপাতাল, ইনস্টিটিউট বলেন, বিএসএমই বলেন, সবগুলোই চলতেছে কিন্তু সবার মাধ্যমে, শুধুমাত্র গভর্নমেন্ট যারা আছে তাদের দিয়ে না, গভর্নমেন্ট প্লাস আমরা যারা প্রাইভেট আছি সবার সম্মিলিত প্রচেষ্টায়। এবং অবশ্যই প্রাইভেটদের যে ইয়াটা, আমাদের যে প্রচেষ্টাটা এবং তাদের যে পরিশ্রমটা, এটা অবশ্যই অনেক বেশি, এটা অনস্বীকার্য, এটা তারাও স্বীকার করবে। কিন্তু এটা স্বীকার করতেছে না মন্ত্রণালয় বলেন বা অন্যান্য যারা সচিব পর্যায়ে যারা আছে, তাদের থেকেই সমস্যাটা আসতেছে। তারা এই জিনিসটা ভালো করে বুঝতেছে না, যার কারণে আমাদের এই সমস্যাটা। ডাক্তারির মতো মহৎ পেশার মানুষ, আমাদের কথা ছিল হাসপাতালে বসে চিকিৎসা দিব, যেখানে আমার বাবা মার চিকিৎসার জন্য আমার আরেকজনের কাছে ধার পাততে হয়, যে আমার বাবা মার একটা অপারেশন হবে, আমার বৃদ্ধ বাবার একটা অপারেশন হবে, সেই টাকাটা তো আমি জোগাড় করতে পারছি না। তাহলে আমার বাবা মা, আমার সংসারে যদি আমি টাকা দিতে না পারি, খাবার নিশ্চিত করতে না পারি। আমার পরিচিত এক বড় ভাই আছেন, তাকে দেখেছি ঈদের সময় তিনি সন্তানকে কাপড় দিতে পারেনি, ছোট বাচ্চার জন্য ফর্মুলা দুধ কিনতে পারেনি, কারণ তার কাছে সেই টাকাটা ছিল না। আমার নিজের যদি আপনি বলেন, আমার প্রত্যেক দিন প্রত্যেক মাসে আমি বাসে, ট্রেনে, সিএনজিতে ভেঙে আসলেও আমার প্রায় 23,000 টাকার মতো খরচ হয় প্রত্যেক মাসে খাবার সহ, তাহলে আমি বেতন পাই 25,000 টাকা, তাহলে আমি চলবো কিভাবে? আপনার এই পার্শ্ববর্তী দেশগুলোর দেখেন, প্রত্যেক পর্যবেক্ষণ ট্রেনের বেতন কিন্তু অনেক বেশি, ভাতা অনেক বেশি, তারা কিন্তু একটা হ্যান্ডসাম লাইফ লিড করতে পারে। আমরা আমাদের মিনিমাম জীবিকা নির্বাহ চাচ্ছি, আমরা কিন্তু বলছি না যে আমাদেরকে এমন বেতন দাও বা আমাদেরকে এমন ভাতা দেন যে আমরা সেটা নিয়ে লাক্সারিয়াস লাইফ লিড করি। আমরা আমাদের মৌলিক চাহিদা পূরণ করার মতো অবস্থা চাই।